যেন ভ্রুজোড়া শীতল হলো। এর মধ্যে সুফিয়া বেগম এসে রাহানকে ফ্রেশ হতে বলে। রাহান সারার দিকে এক পলক তাকিয়ে গেস্ট রুমের উদ্দেশ্যে চলে গেল। সারাও চলে গেল। 8:30 বাজতে চলে, সবাই চলে আসার সময় হয়েছে। তাই সুফিয়া বেগম কাজের লোক নিয়ে খাবার দাবার গুছিয়ে নিতে লাগলো। রাতের খাবার শেষে সাদনান রুমে চলে আসে। মিনিট 10 পর প্রিয়তাও কফি হাতে রুমে আসে। সাদনান তখন ল্যাপটপ কোলে রেখে সোফায় বসে কাজ করছে। প্রিয়তা কফির মগটা সাদনানের সামনে সেন্টার টেবিলে রেখে দেয়। সাদনান এক পলক তাকিয়ে মুচকি হেসে কফির মগটা হাতে তুলে সেটাই চুমুক বসায়। প্রিয়তা তখনও দাঁড়িয়ে আছে সেভাবে। সাদনান বুঝতে পারে বউয়ের মন খারাপ, যদিও তেমন কিছু হয়নি তাতে প্রিয়তার সাথে কথা বলে না। এমনকি খাবার টেবিলেও আরজ মির্জা, জাফর মির্জা কারো সঙ্গে সন্ধ্যার বিষয়ে কথা বলেনি। তার হঠাৎ চুপ করে যাওয়ার কারণ প্রিয়তা বুঝতে পারেনি, কিন্তু সাদনানের এইসব নিয়ে কোনো ভাবান্তর ঘটেনি। সে স্বাভাবিক, যেন সন্ধ্যার কথা সে ভুলে গিয়েছে বা এমন কিছু হয়নি। তার কারণটা জানার জন্য প্রিয়তা দাঁড়িয়ে আছে। সাদনান বুঝতে পেরে একটু অন্যমনস্ক হয়ে সন্ধ্যায় দাদির সাথে বলা কিছু কথা মনে পড়ে। দাদির তার এমন নয় সে জানে, আর হঠাৎ পরিবর্তনটার মানে বুঝতে পারে না। তিনি আগের দিনের মানুষ, সেই সুবাদে ওনার ভাষ্যমতে বউ তো বউ, স্বামীর সংসার সামলাবে। সে কেন বাড়ির বাইরে রং ঢং করে ঘুরে বেড়াবে? সাদনানের কানে আগেও এই কথাগুলো এসেছে, দাদি প্রিয়তাকে বলেছে, কিন্তু সেসব সূত্র ধরে কিচ্ছু বলেনি। কিন্তু দাদি আজ নিজেও সাদনানের সাথে এইসব নিয়ে কথা তুলেছেন। সাদনান কিছু বলেনি, চুপ করে দাদির অভিযোগ শুনেছে। সর্বশেষে তার একটাই প্রশ্ন ছিল, প্রিয়তার জায়গায় যদি সারা বা মাইশা হতো তবে কি তিনি এমন করত? আম্বিয়া মির্জা তখন নিশ্চুপ ছিলেন। সত্যি তো, কিন্তু তিনি উত্তর দেয়নি, শুধু জবাবে বলেছে তিনি মানিয়ে নিতে চেষ্টা করবেন। দাদি আজ কথা বলেনি। প্রিয়তার কথায় সাদনান ভাবনা থেকে বেরিয়ে আসে। সে তো বেমালুম ভুলে বসেছিল বউ তার সামনে দাঁড়িয়ে, কিন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে কোল হতে ল্যাপটপ নামিয়ে পাশের সোফায় রাখে। প্রিয়তার হাত টেনে ধরে নিচের কোলে বসিয়ে দেয় সাদনান। প্রিয়তা হালকা ক্ষেপে উঠল, ভরকালো হক চকিয়ে সাদনানের শুভ্র রঙের পাতলা শার্টের বুকের কাছটা খামচে ধরে। সাদনান হাসলো আরো কিছুটা। প্রিয়তার ছোট দেহখানা নিজের শক্ত হাতের মাঝে আরো শক্ত করে চেপে ধরে। সাদনান প্রিয়তার চোখ বন্ধ দেখে মৃদু কণ্ঠে বলল, চোখ খুলো। প্রিয়তা তাড়াতাড়ি মাথা ঝাঁকিয়ে মিনমিন করে জানালো, আপনি অন্যদিকে তাকান। 5 মাসের বেশি সময় হতে চলে, এখনো এমনটা মোটেও আশানুরূপ আচরণ নয় মিসেস সাদনান। সাদনানের এমন গম্ভীর কণ্ঠে বাণী প্রিয়তা তৎক্ষণাৎ চোখ তুলে সাদনানের চাপ দাড়ি ভর্তি সুন্দর সুশ্রী মুখ পানে তাকালো। আর অমনি প্রিয়তার বুকের ভেতর ধক করে উঠল। এত সুন্দর হতে কে বলেছে এই লোককে? যা পরে এতেই সুন্দর লাগে। প্রিয়তা আনমনেই সাদনানের কপালে পড়ে থাকা এলোমেলো চুলগুলো নিজের হাতের সাহায্যে ঠেলে পেছনে দিয়ে দেয়। সাদনান আচমকাই প্রিয়তার হাতটা ধরে ফেলে। প্রিয়তা আবার মাথা নুইয়ে নিল। সাদনান প্রিয়তার হাতটা নিজের কাঁধে রাখে। এই হাত দুটো দিয়ে শুধু আমাকে ভালোবাসা হবে, মনে থাকবে? আপনার কাজ ঠিক মতো হলেই তো হলো। সংসার করার জন্য সারা জীবন পড়ে আছে। বিশেষ করে আমি যতক্ষণ পর্যন্ত বাসায় থাকবো ততক্ষণ আমার সামনে থাকবে। তার মানে এটা নয় আমি না থাকলে তুমি একা সব কাজ করবে। প্রিয়তা কিচ্ছু বলে না, শুধু আগের ন্যায় মাথা ঝাঁকিয়ে উত্তর দেয়, যার মানে আচ্ছা। সাদনানের মন ভরে না বউয়ের এমন মাথা নুয়ে বসে থাকায়। মুখটা ঠিক স্পষ্ট নয়। সাদনান প্রিয়তার মুখটা দুই হাতের আঁচল নিয়ে কতক্ষণ তাকিয়ে থাকে, কিন্তু এতেও যেন মন ভরে না। আরো কিছু হলে ভালো হয়, ভাবে না সাদনান আর কিছু। মুহূর্তের মাঝে বউয়ের ওষ্ঠ জোড়া নিজের ওষ্ঠ দিয়ে চেপে ধরে ভালোবাসা দিতে থাকে। প্রিয়তা ওর সাথে তাল মেলায়। সাথে সাদনানের হাতের অবাধ্য স্পর্শ তো আছে, যা বড্ড জ্বালাচ্ছে প্রিয়তাকেও। সাদনান অনেকটা সময় নিয়ে প্রিয়তাকে ছেড়ে দিয়ে নিজের বৃদ্ধা আঙ্গুল দ্বারা প্রিয়তার ঠোঁট মুছে দেয়। প্রিয়তা ছাড়া পেয়ে যেন হাঁপ ছেড়ে বাঁচল। জোরে জোরে শ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে পিট পিট করে চোখ তুলে সাদনানের দিকে এক পলক তাকিয়ে তড়িঘড়ি করে উঠে পড়ে সাদনানের কোল হতে। অতঃপর আলমারি খুলে সেখান থেকে রাতের পোশাক নামিয়ে ওয়াশরুমে চলে গেল। প্রিয়তা ওয়াশরুম থেকে বেরিয়ে এসে লাইট অফ করে বিছানায় শুয়ে পড়ে। সারাদিন মোটামুটি ভালোই খাটাখাটনি হয়েছে, তাই বিছানায় শোয়া মাত্রই নিদ্রা ভর করে। সাদনান বেশ অনেকটা সময় পর নিজের সব কাজ শেষে ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে এসে শুয়ে বুকে টেনে নিজের বুকের ওপর এনে শক্ত করে জড়িয়ে ধরে।
প্রিয়তাও ঘুমের ঘুরে সাদনানের বুকের মাঝে বিড়াল ছানার ন্যায় গুটিয়ে গেল। সাদনান হাসলো, যে হাসিতে কোনো বিষাদ নেই, আছে শুধু সুখ। ভোট প্রচারণা চলছে, সেই সাথে চলছে সাদনানের ব্যস্ততা। আর 3 দিন পর ভোট, তাই ভীষণ গরম এলাকা। আজকের পর ভোট প্রচারণা বন্ধ কাল থেকে, তাই সাদনান আজ ভোট প্রচারণায় পেরিয়েছে। সাথে ছিলেন ওয়াসিফ দেওয়ান, আর অন্যদিকে গিয়েছে আরজুম মির্জা। জাফর মির্জা কোথাও যায়নি। বয়স হয়েছে কিন্তু দেখতে এখনো জোয়ান, কিন্তু দেখতে জোয়ান হলেও শরীর তার মেহনত সাথে হাঁটাচলা করতে গেলে সেটা ধরা পড়ে, একটুতেই হাঁপিয়ে যায়। তাই তিনি আজ পার্টি অফিস রয়ে গিয়েছে। কবির তিন্নির হাতে একটা প্যাকেট ধরিয়ে দিয়ে বলল, রেডি হয়ে এসো। তিন্নি খাবার শেষে মাত্র রুমে এসেছে। এর মধ্যে কবির রুমে আসলো। তিন্নি কবিরের এমন কথায় ভ্রু কুঁচকে আসে, কিন্তু নিজেকে যথাসম্ভব শান্ত রেখে প্রশ্ন করল, কি এটা? নিজে দেখে নাও। কথা শেষ সে কবির চলে গেল। তিনি প্যাকেট থেকে একটা হালকা গোলাপি রঙের একটা পাতলা শাড়ি বের করে, যেটা দেখে তিন্নির মুখ হাঁ হয়ে গেল। এটা তো ওই দিন কবির শপিং মল থেকে নিয়েছিল। তিন্নি তখন অত খেয়াল করেনি শাড়িটা এত পাতলা, তবে ওর এটা ভালো লেগেছিল। কিন্তু এত পাতলা হবে বুঝতে পারলে সে কখনো এটার দিকে তাকাতো না। আর ও না তাকাতো, আর না কবিরের দৃষ্টি ওটাই যেত, আর না আজ শাড়িটা ওর হাতে আসতো, আর না পরতে হতো। কিন্তু এখন কি করার, কবির একবার যখন দিয়ে দিয়েছে তখন এটা পরতেই হবে, কিছু করার নেই। তার কারণ কবির যা বলে তার উল্টো হলে সে ভীষণ রেগে যায়। এটা তিন্নি জানে, তার কারণ কলেজে বহুবার দেখেছে কবিরের রূপ। তিনি এইসব ভাবি যাবে ভাবতে ভাবতে ওয়াশরুম থেকে শাড়িটা পরে আসে। সে এই কয়েক মাসে শাড়ি পরাটা বেশ শিখে নিয়েছে। তার কারণ অবশ্য কবির প্রায়শই তিন্নির নিকট আবদার জোরে যেন কবিরের ছুটির দিনে তিন্নি শাড়ি পরে। তিন্নি মেনে নিয়েছে, তার ভীষণ ভালো লাগে কবিরের এইসব ছোট ছোট আবদারগুলো। এই যেমন হুটহাট তিন্নির হাতে খাবার খেতে যাওয়া, কলেজ থেকে আসার সময় এটা সেটা নিয়ে আসা, আবার কলেজ যাওয়ার সময় কপালে চুমু খাওয়া। তিন্নি শাড়িটা পরে বসে আছে বিছানায়, আর একটু পর পর নিচের শরীরের দিকে তাকাচ্ছে আর লজ্জা পাচ্ছে। শাড়ি পরেছে ঠিক, তবে শরীরের প্রতিটা ভাঁজ স্পষ্ট, সাথে ব্লাউজের হাতাগুলো স্লিভলেস। এখন এটা পরে কবিরের সামনে কি করে যাবে তিন্নি বুঝতে পারছে না। তিন্নির ভাবনার মাঝেই কবির হাতে ঘড়ির ফিতা বাঁধতে বাঁধতে রুমে প্রবেশ করে বলে ওঠে, আর কতক্ষণ? হ্যাঁ। কবির আর কিছু বলতে পারে না। তিন্নির দিকে তাকিয়ে কবিরের চোখ আটকে যায়। তিন্নি বেশি সাজেনি, খোলা চুল, চোখে হালকা কাজল, আর ঠোঁটে হালকা গোলাপি রঙের লিপস্টিক, কানে একজোড়া ইয়াররিং, গলায় ছোট একটা লকেট, যেগুলো কবির বিয়ের দিন দুপুরে তিন্নিকে নিজের হাতে পরিয়ে দিয়েছিল। এই রূপ কবিরকে জ্বালিয়ে দিতে সক্ষম, এটা কি সামনে বসে থাকা রমণী জানে? জানবে কি করে, কখনো বলা হয়নি যে। আচ্ছা, মেয়েটা এতটা মায়াবী আগে তো কখনো চোখে পড়েনি। নাকি ভালোবাসার মানুষটা যেমনই হোক, ভালোবাসার মানুষটার কাছে সবচাইতে বেশি সুন্দর। এইদিকে তিন্নি লজ্জায় গুটিয়ে আছে। সে চুপ করে মাথা নুয়ে দৃষ্টি মেঝেতে ফেলে রেখেছে। কবির হাসল, একটু এগিয়ে গিয়ে তিন্নির ডান হাতটা ধরতেই তিন্নি কেঁপে উঠল। মাথা তুলে কবিরের দিকে একবার তাকিয়ে আবারও মাথা নুইয়ে নিল। মিসেস খান, আপনাকে মারার প্ল্যান করছে বুঝি? তিন্নি কবিরের কথার মানে বুঝতে পারে, ছোট নয়ও, তাই তো আরো কিছুটা গুটিয়ে যেতে চাইলো, কিন্তু কবির কি গুটিয়ে থাকতে দেয়? সে তো টেনে দাঁড় করালো তিন্নিকে, অতঃপর ড্রেসিং আয়নার সামনে দাঁড়ালো। তিন্নির চাইতে কবির একটু লম্বা হওয়ার দরুন ঘাড় নুয়ে কবির নিচের থুতনি ঠেকায় তিন্নির কাঁধে, 2 হাত রাখে তিন্নির পেটের ওপর। তিন্নি তখনও চোখ বন্ধ, সাথে কাঁপাকাঁপি তো আছে। কবির তিন্নির অবস্থা বুঝতে পারে, তাই তিন্নিকে স্বাভাবিক করতে ঠোঁট টিপে হেসে বলল, এক্ষুনি কিছু করছি না, তাই এত কাপাকাপির কিছুই নেই। কথা শেষ করে কবির তিন্নিকে ছেড়ে দিয়ে হো হো করে হেসে দিল। অতঃপর ড্রেসিং টেবিলের ওপর থেকে এক জোড়া ছুরি তিন্নির হাতে পরিয়ে দেয়। তিন্নি একটু স্বাভাবিক হয়। ছুরিগুলো কবির দিয়েছে, কিন্তু তিন্নি পরে না ওগুলো। সবসময় নর্মাল ছুরি পরে থাকে, কারণ কবির যেগুলো দিয়েছে সেগুলো গোল। আর তিন্নি খুব সাধারণভাবে চলাফেরা করতে পছন্দ করে, আর তাই এগুলো ওর কাছে বিলাসিতা লাগে। কবির ছুরি পরিয়ে দিয়ে আলমারি খুলে সেখান থেকে একটা চাদর বের করে তিন্নির গায়ে জড়িয়ে দিয়ে বলল, আমি চাই না এরূপ আমি ছাড়া দ্বিতীয় কেউ দেখে। তিন্নি অবাক হলো, তবে মনে মনে বেশ খুশি হলো, কারণ ওর ভীষণ অস্বস্তি লাগছিল। চলে যাওয়া যাক। তিন্নি সম্মতি দেয়। কবির তিন্নির হাত ধরে বেরিয়ে আসে বাড়ি থেকে।
কবির ড্রাইভার নিয়েছে, ওরা পেছনে বসেছে। তিন্নি জানে না ওরা কোথায় যাচ্ছে। একবার অবশ্য কবিরকে জিজ্ঞেস করেছে, কিন্তু কবির বলেনি, শুধু জানিয়েছে গেলেই দেখতে পাবে। গাড়ি চলছে নিজ গন্তব্যে, তবে তিন্নির রাস্তাটা ভীষণ চেনা লাগছে। লাগছে না, এটাই তো সেই রাস্তা যেটা দিয়ে এতিমখানায় যায়। আগে তিন্নি যেখানে থাকতো সেখানে। তবে কি ওরা সেখানে যাচ্ছে? না, যাচ্ছে না। গাড়িটা এসে এতিমখানার গেটে থামে। দারোয়ান গেট খুলে দেয়। গাড়ি ভেতরে প্রবেশ করে। তিন্নি কবির গাড়ি থেকে নামে, আর অমনি ভেতর হতে অনেকগুলো বাচ্চা সহ 5 জন মহিলা বেরিয়ে আসে সেখান থেকে। সবাই এসে একসাথে তিন্নিকে জন্মদিনের শুভেচ্ছা জানায়। তিন্নি স্তব্ধ। কবির ড্রাইভারকে কিছু ইশারা করতেই ড্রাইভার গাড়ি থেকে বেরিয়ে পেছনে গিয়ে গাড়ির ডিকি খুলে সেখান থেকে অনেকগুলো শপিং ব্যাগ এনে তিন্নি আর মহিলাগুলোর হাতে দেয়। কবির তিন্নির 2 বাহুতে হাত রেখে মুচকি হেসে বলে ওঠে, হ্যাপি বার্থডে। তিন্নির চোখে পানি চিকচিক করছে। কবির বুঝতে পারে মেয়েটা অতি খুশিতে চোখে পানি চলে এসছে। এগুলো সবাইকেই দাও। তিন্নির হাতের শপিং ব্যাগগুলোর দিকে তাকিয়ে ইশারা করে বলে। তিন্নি সবগুলো বাচ্চাকে দিল। এগুলোর ভেতর সবার জন্য এক সেট করে কাপড় আছে। সবাই ভীষণ খুশি। বাচ্চাগুলোর খুশি দেখে তিন্নি কবিরকে ধন্যবাদ দিল। কবির মুচকি হেসে বলল, আর আমার পক্ষ হতে আল্লাহকে ধন্যবাদ এত সুন্দর মনের মানুষ একজন আমার জীবনে দেওয়ার জন্য, তাও তাও আবার আমার জীবন সঙ্গী করে অর্ধাঙ্গিনী রূপে। তিন্নি উত্তর করে না। সে সবাইকে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। মুগ্ধ হয়ে দেখছে সব বাচ্চাগুলোকে। সেও একসময় এরকম ছিল, এদের মতো এতিম। তিন্নিকে নাকি এখানের একজন মহিলা রাস্তায় পেয়েছিল। কেউ ফেলে দিয়েছিল হয়তো। তিন্নির বয়স তখন কত, হয়তো 2 বা 3 দিন ছিল। তবে ওনারা তিন্নিকে যেদিন পেয়েছে সেই দিন থেকে এই দিনে তিন্নির জন্মদিন পালন করে, সাথে সার্টিফিকেট, সব জায়গায় এই তারিখ ব্যবহার করে। রাত 1টা নাগাদ ওরা খাবার দাবার শেষ করে বাড়ি ফিরে আসে। এর মধ্যে তিন্নি গাড়িতে ঘুমিয়ে পড়ে। কবির তাই তিন্নিকে নিজের সাথে একদম মিশিয়ে শক্ত করে জড়িয়ে রাখে। বাড়িতে এসে গাড়ি থেকে নেমে কবির তিন্নিকে নিজে কোলে করে এনে নিজের রুমে শুইয়ে দেয়, আর নিজেও ফ্রেশ হয়ে এসে তিন্নিকে জড়িয়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকাল থেকে মির্জা বাড়ির শুনশান নীরবতা, কেমন থমথমে পুরো পরিবেশ। আজ নির্বাচন। কবির তিন্নি আজ মির্জা বাড়ি এসছে। মূলত কবির আর কালাম খান ভোট কেন্দ্রে চলে যাবে, তাই কবির তিন্নিকে এখানে রেখে যাবে। সাদনান সেই সকালে বেরিয়ে গেছে। বাড়িতে কোনো পুরুষ লোক নেই। কবিরও তিন্নিকে নিয়ে তড়িঘড়ি করে চলে গেল। কেন্দ্রে কিছু ঝামেলা হয়েছে। বিপক্ষ দল নাকি ভুয়া ভোট দিতে এসে ধরা পড়ে গিয়েছে। এইটা নিয়ে ছেলেরা খেপেছে। এখন পরিস্থিতি স্থিতিশীল আর জয় সাদনানের হবে বলে সবার ধারণা। এখন বাকিটা ভোট গণনার পর বোঝা যাবে। মির্জা বাড়ি সারা, প্রিয়তা, মায়েশা বাদে সবাই গিয়েছে ভোট দিতে। সবাই 12টার দিকে দিয়ে চলে এসছে। এখন বিকেল হয়ে গেছে। সালেহা বেগমের শরীর খারাপ। আম্বিয়া মির্জা চিন্তায় সারাদিন কিছু খায়নি, তাই ওনাকে এখন সুফিয়া বেগম জোর করে খাবার খাইয়ে ঘুমের ঔষধ দিয়েছে। প্রিয়তা সারাদিন কেমন মনমরা হয়ে থেকেছে, তাই সারা, মাইশা, তিন্নি, আয়না ওর সাথে সাথে সারাদিন রয়েছে। মাইশা ফোন হাতে এইমাত্র রুম হতে বেরিয়ে ছাদে চলে আসে। আয়ানকে মেসেজ দিয়েছে। আয়ান বলেছে মেসেজ করার মতো পরিস্থিতি নেই, তবে ফোনে শর্টকাট কথা বলতে পারবে। মাইশা ছাদে আসার সাথে সাথে আয়ানের ফোন আসে। রিসিভ করতেই ওপাশ হতে আয়ান জিজ্ঞেস করে। আয়ান ফোন কাটে। মাইশা ফোন হাতে নিচে চলে আসে। নিচে আসতেই হাতের ফোনটা আবারও সশব্দে বেজে ওঠে। এটাও আয়ানের ফোন। মাইশা ভাবে হয়তো কিছু বলবে, তাই রুমেনা এসে কলটা রিসিভ করে। কিছু বলবে তার আগেই সাদনানের গম্ভীর কণ্ঠে ভেসে এলো, ফোনটা ওর কাছে দে। মাইশা তৎক্ষণাৎ দৌড়ে রুমে এসে ফোন প্রিয়তার হাতে দেয়। প্রিয়তা প্রশ্নবোধক চাহনি দেয় মাইশার দিকে। মাইশা ইশারায় ব্যালকনিতে যেতে বলে। প্রিয়তা কি ভেবে কিছু না বলে উঠে চলে যায়। ফোন কানে নিতেই সাদনান গম্ভীর কণ্ঠে জিজ্ঞেস করে, খাবার কেন খাওনি? আপনার ফোন বন্ধ, কখন বাড়ি আসবেন? প্রিয়তা সাদনানের করা প্রশ্নের জবাব না দিয়ে উল্টো অস্থির হয়ে নিজেই জিজ্ঞেস করে। সাদনান হয়তো হাসল, অতঃপর মৃদু কণ্ঠে জানায়, আসবো, অপেক্ষা করো, খুব শিগগিরই সুখবর নিয়ে। জানো তো অপেক্ষার ফল মিষ্টি হয়। অপেক্ষা করব, খুব তাড়াতাড়ি চলে আসুন। বেশ রাত করে ভোট গণনা করার পর জানা গেল বিপরীত দলের চেয়ে দ্বিগুণ ভোটে জয়লাভ করেছে মির্জা সাদনান শাহরিয়ার। ড্রয়িং রুমে টিভির সামনে মির্জা বাড়ির প্রতিটা মহিলা সদস্য তখন বসে আছে।
এই খবর পাওয়া মাত্র সবার খুশির শেষ নেই। আম্বিয়া মির্জা তো খুশিতে প্রিয়তাকে জড়িয়ে ধরে ফেলে। প্রিয়তা অবাক বিষয় নিয়ে সালেহা বেগমের দিকে তাকালো। তিনি মুচকে হাসে। প্রিয়তা ওনার পাশেই বসে আছে, সেই সুবাদে জড়িয়ে ধরাটা অস্বাভাবিক কিছু নয়। রাত 1টা নাগাদ সাদনান সহ বাড়ির প্রতিটা পুরুষ সদস্য বাড়িতে এলো। সাথে কবির আর কালাম খানও আছে। আজ রাতটা তারা এখানেই থাকবে। বাড়ির সবাই তখন ঘুমে জুবুথুবু হয়ে আছে। লিভিং রুমে শুধু সালেহা বেগম আর সুফিয়া বেগম বসে আছে। সবাইকে ফ্রেশ হতে বলে দুই যা মিলে কাজের লোকের সাহায্য নিয়ে খাবারের ব্যবস্থা করতে চলে গেল। এতক্ষণ প্রিয়তা, সারা, আয়না, মাইশাও তাদের সাথে ছিল, কিন্তু ওদের ঠেলে ঠুলে রুমে পাঠিয়ে দিয়েছে ওনারা। কিন্তু রুমে গিয়েও কি ওরা ঘুমিয়েছে? হুম। এই তো সাদনান ক্লান্ত দেহটা টেনে নিয়ে রুমে প্রবেশ করতেই দেখা মিলে বউয়ের। গুটি সুটি মেরে বসে আছে সোফায়। প্রিয়তা পিট পিট করে সামনে তাকিয়ে সাদনানকে দেখে চট করে উঠে এলো সোফা ছেড়ে। এগিয়ে এসে এলোমেলো হাতে পাঞ্জাবির উপর 3টা বোতাম খুলে লোমযুক্ত উন্মুক্ত বুক অধর ছুঁয়ে দিল। সাদনান ঠোঁট এলিয়ে হাসে। এটা এখন প্রিয়তা সাদনান বাড়ি ফিরলে রোজ করে। তবে সাদনানের আজ অন্য কিছু চাই। এইটুকু যথেষ্ট নয়, আরো কিছু চাই। কথা শেষ করে সাদনান নিজের অধর দিয়ে বউয়ের অধর চেপে ধরে। প্রিয়তা বুঝতে সেকেন্ডের মতো সময় লাগলো, তবে বুঝতে পেরে নিজেও সঙ্গ দেয় স্বামীর। বেশ অনেকটা সময় নিয়ে সাদনান বউয়ের অধর ভালোবাসার পরশ দিয়ে ছেড়ে দেয়। প্রিয়তা মাথা নুয়ে দূরে সরে দাঁড়াতেই সাদনান একটানে নিজের গায়ের সাদা পাঞ্জাবিটা খুলে সোফায় ছুঁড়ে ফেলে। এখন গায়ে শুধু একটা চিকন ফিতার সাদা গেঞ্জি, হাতের মোটা পেশিবহুল দৃশ্যমান। এই শক্তপোক্ত পেটানো শরীরটা প্রিয়তার নিকট বেশ লাগে। প্রিয়তা এগিয়ে গিয়ে ব্যালকনি হতে টাওয়েল নিয়ে এসে সাদনান বউয়ের দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রিয়তাও গুটি গুটি পাই রুম থেকে বেরিয়ে এলো। সে নিচে আসতেই সালেহা বেগম সাদনানের খাবার থালাটা প্রিয়তার হাতে ধরিয়ে দিয়ে বলল, নিচে আসার প্রয়োজন নেই, কম ধকল চাইনি সারাদিন। প্রিয়তা ভীষণ খুশি হলো, তবে তা প্রকাশ করে না। ওর ইচ্ছে করছিল খাবারটা রুমে নিয়ে যাওয়ার জন্য, কিন্তু এটা বললে কেমন দেখায় তাই বলেনি কিছু। কিন্তু কি অদ্ভুত ব্যাপার, সালেহা বেগম এটা নিজ থেকেই বলল। প্রিয়তা খাবার টেবিলে বসা সবার দিকে একবার আর চোখে তাকিয়ে উপরের রুমের উদ্দেশ্যে হাঁটা ধরে। তিন্নি সেই দিকে তাকিয়ে আছে। সত্যি প্রিয়তাকে দেখতে অসম্ভব সুন্দর লাগে। গায়ের রংটা বেশি সাদা নয়, তবে যে কেউ এক দেখাতেই পছন্দ করবে। এই 17 বছর বয়সে যে মেয়ে এতটা সুন্দর, সেই মেয়ে একজন প্রাপ্তবয়স্ক নারী হলে কেমন লাগবে? তিন্নি কবিরের দিকে তাকায়। কবির এক মনে খাবার খেয়ে যাচ্ছে। কবিরের পাশেই তিন্নি দাঁড়িয়ে আছে। কবিরও কি সব বলেছে? তিন্নির কষ্ট হয়নি, বরং খুশি হয়েছে যে কবির তাকে সব সত্যি বলেছে। ঠকাতে চায়নি। একটা সম্পর্কে বিশ্বাস থাকা জরুরি, আর কবির সেটাই রক্ষার্থে তার সব অতীত বলে দিয়েছে, যাতে করে পরবর্তীতে তিনি এসব জানলে ওর কখনো খারাপ না লাগে। মরে যেন না হয় কবির তাকে ঠকিয়েছে। যে অন্য কাউকে মনে রেখে ওকে ভালোবাসার অভিনয় করেছে, মনের বিরুদ্ধে সংসার করেছে। যদিও এখন কবিরের মনে তেমন কিছু নেই, আর এমনিতেও ওইসবের কোনো ভিত্তি নেই, তবুও মনটা তো একবার না একবার সেই নিষিদ্ধ জিনিসটা বড্ড নিজের করে পাওয়ার জন্য উতলা ছিল। এটা কবিরকে এখন কেমন বুকের মাঝে যন্ত্রণা দেয়। খাবার শেষ, তিন্নি কবিরকে নিয়ে সারা রুমে চলে আসে। সারা মাইশার সাথে থাকবে। গেস্ট রুমে কালাম খান আর রাহান থাকবে। তিন্নি রুমে এসে বিছানা গুছিয়ে বিছানায় পা ঝুলিয়ে বসে থাকে। কবির ওয়াশরুম থেকে বেরিয়ে এসে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়ালো। আয়নায় নিজেকে একবার দেখে নিল। তিন্নি সেই দিকে তাকিয়ে রইল। কবির রাহাতের একটা গাঢ় সবুজ রঙের গেঞ্জি পরে আছে, আর পরনে সেই সকালে বাড়ি থেকে পরে আসা কালো প্যান্ট। কবির চুলগুলো হাত দিয়ে আশ্রয় নিতে নিতে জিজ্ঞেস করে, ঘুমাওনি কেন? আপনি বাইরে ছিলেন, ঘুম আসছিল না। এখন আসবে? একদম কোনো ভুল নেই। তিন্নি আনমনে বলে ওঠে। কবির আর চোখে সেই দিকে তাকিয়ে হাসল। বড্ড ভালোবাসে মেয়েটা তাকে, কোনো সন্দেহ নেই এতে। কবির নিজেও বাসে, কিন্তু কতটা? যতটা হলে প্রথম অনুভূতি ভুলে থাকা সম্ভব। পুরনো সব ভুলে নতুন করে ভালোবাসতে মন চায়, সুন্দর একটা জীবন চায়, ভালোবেসে সংসার করা যায়। আচ্ছা, সংসারটা কি হচ্ছে তাদের মাঝে, নাকি শুধুই তার প্রথম অনুভূতি ভুলে থাকতে? আচ্ছা, এটা নিয়ে তিন্নির কি খারাপ লাগে? অবশ্যই লাগে। বিয়ের 3 মাসেও যদি স্বামী ভালোবাসা না পায়, তবে শুধু খারাপ কেন, মেয়ে নিশ্চয়ই কষ্ট পাচ্ছে। আর দিবে না, আর 2 মাসই তো।
তারপরও অনেক ভালোবাসা দিবে, বুঝে সংসার করবে। কবির এক দৃষ্টিতে তিন্নির দিকে তাকিয়ে আছে। সেই দিন সকালে যখন ঘুম থেকে ওঠার পর কবিরের রুমে নিজেকে আবিষ্কার করে, তখন ভীষণ অবাক হয়েছে তিন্নি। সাথে ভেবেছে ঘুমের ঘরে হয়তো এসে পড়েছে, কিন্তু কবির যখন বলেছিল সে নিচে এনেছে আর আজ থেকে এই রুমেই থাকবে, তখন তিন্নি আরো অবাক হয়েছে। কারণ এর আগে কবির প্রিয়তাকে নিয়ে তার মনের ভেতর এক সময় তৈরি হওয়া অনুভূতিগুলো বলেছিল। তিন্নির ভাবনার মাঝে কবির এসে তিন্নিকে ঝট করে কোলে তুলে নেয়। তিন্নি আকস্মিক ঘটনায় চমকে ওঠে, তড়িঘড়ি করে কবিরের বুকের কাছে খামচে ধরে। কবির ভ্রু কুঁচকে নেয়। তিন্নির হাতের নখ ছোট, কিন্তু যা আছে এতে বিষ বিঁধে যায়। কবির কুচকানো ভ্রুচূড়া সোজা করে চোখে দুষ্টু হেসে বলে ওঠে, এক্ষুনি এই অবস্থা সম্পূর্ণ সবলে আমাকে সামলাবে কি করে? তিনি লজ্জায় আরো এক দফা গুটিয়ে গেল। নিজের লজ্জারাঙা মুখ লুকায় কবিরের বুকে। কবির ততক্ষণে সারার রুমের সাথে লাগানো ছোট ব্যালকনিটায় এসে পড়ে। মেঝেতে থাকা কার্পেটের ওপর নিচে বসে তিন্নিকেও নিজের কোলে বসায়। তিন্নির জামার ওপর দিয়ে নিজের দুই হাত শক্ত করে চেপে ধরে। তিন্নি হালকা কেঁপে উঠল। কবির তিন্নির কাঁধে নিজের থুতনি ঠেকিয়ে ফিস ফিস করে বলল, রাত শেষ হয়ে যাবে, আর এই শেষ রাতে আমাদের চন্দ্রবিলাস করব। কথা শেষ করে কবির তিন্নির কানে ঠোঁট ছুঁয়ে দেয়। অতঃপর দুজনেই দূর আকাশে চলচল করতে থাকা যাত্রার দিকে তাকিয়ে থাকে। মাইশা ফোনে কথা বলছে আয়নের সঙ্গে। সারাকেও পরীক্ষার পর ফোন দেওয়া হয়েছে। সেই ফোনটার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। মূলত রাহানের আইডিতে একটু আগেই নিজের আগের প্রোফাইলটা চেঞ্জ করেছে রাহান। সেখানে অনেকগুলো রিয়াক্ট আর শখানেক কমেন্ট, এর মধ্যে বেশিরভাগ মেয়ে। সারার এইসব দেখে ভীষণ কষ্ট হচ্ছে। ওনার ছবিতে কেন এত মেয়ে কমেন্ট করবে? সারাও একটা আইডি খুলেছে নিজের নাম না অন্য নাম দিয়ে, আর সেটা দিয়ে রাহানকে ফলো দিয়ে রেখেছে। রাহান ফ্রেন্ড রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেনি। সারার এইসব ভাবতে গিয়ে কখন যে চোখ দিয়ে জল গড়িয়ে পড়েছে বুঝতেই পারেনি। চোখের পানিটা মুছেই ফোনের ডাটা অফ করার জন্য ডাটা অপশন অফ করতে গিয়ে টুক করে একটা মেসেজ এলো। সারা ডাটা অফ না করে মেসেজটা চেক করে ওর চোখ কপালে। রাহানের আইডি থেকে মেসেজ এসছে, খাবার শেষ, প্রিয়তা এটো থালাটা সেন্টার টেবিলে রেখে দেয়, এত রাতে আর নিচে যাবে না। অতঃপর হাত ধুয়ে আসে। সাদনান সোফায় বসে তখন ল্যাপটপ খুলে কিছু করছে। প্রিয়তা ওনার পাশে রেখে বিছানা গুছাতে লাগলো। আর প্রিয়তার লম্বা মোটা চুলের বেনুনিটা তখন এদিক সেদিক কাজের সাথে সাথে দোল খেয়ে যাচ্ছে। সাদনান কাজ ফেলে সেদিকে তাকিয়ে থাকে। আসুন শুয়ে পড়ুন, বাকি সব কাজ কাল করতে পারবেন। সাদনানের ঘুর কাটে। ল্যাপটপ সোফায় রেখে আলগোছে উঠে আসে। পেছন থেকে জড়িয়ে ধরে বুকে। প্রিয়তা অনাকাঙ্ক্ষিত স্পর্শে কেঁপে উঠল, তবে নিজেকে সামনে নিল। মিনমিন করে বলল, ক্লান্ত আমি, শুয়ে পড়ুন। সাদনান শোনে না। প্রিয়তার উন্মুক্ত পেটে নিজের হাত চেপে বুকের সাথে আরো শক্ত করে জড়িয়ে ধরে। কাঁধে ঠোঁট ছুঁয়ে ফিস ফিস করে বলল, আমার সব ক্লান্তি তোমার এই মুখ দেখলে দূর হয়ে যায়। তোমার এই ছোট্ট ছোট্ট হাতের স্পর্শ আমাকে হাজার অশান্তির মাঝে শান্তি দেয়। আমার মনে হাজার উতাল পাতাল শান্ত করে দিতে তোমার এই মিষ্টি কণ্ঠ যথেষ্ট আমার জন্য। 2 মিনিটের মধ্যে ছাদে এসো। মেসেজটা পড়ে সারা আরো এক দফা অবাক হলো। মানে এটা কিভাবে সম্ভব? এই আইডির কথা একমাত্র মাইশা জানে, আর কেউ না। কারণ আইডিটা মাইশা নিচে খুলে দিয়েছে। সেখানে রাহানের এমন কথাই স্পষ্ট যে রাহান সারার আইডি এটা জানে। তাহলে কি রাহান ভাই জেনে গিয়েছে? কিন্তু কিভাবে? মাইশা আপু, কি হলো, আসছো না কেন? সারার ভাবনার মাঝে আবারও টুং করে মেসেজের শব্দ হলো। সারা শোয়া থেকে উঠে বসল। মাইশা পাশেই সোফায় বসে আনের সাথে কথা বলছে। সারা পা টিপে টিপে রুম হতে বেরিয়ে যেতে নিলে মাইশা পেছন থেকে জিজ্ঞেস করে, এত রাতে কোথায় যাচ্ছিস? সারা হালকা চমকালো, তবে নিজেকে সামলে মনে মনে একটা মিথ্যা সাজিয়ে আমতা আমতা করে জানালো, আপু পানি খেতে যাচ্ছি। মাইশা পাশে সেন্টার টেবিলে তাকালো। সত্যি জগে পানি নেই। তাড়াতাড়ি আসবি যা। মাইশার অনুমতি পেয়ে তৎক্ষণাৎ সারা মাথা নাড়িয়ে তড়িঘড়ি করে রুম হতে বেরিয়ে এলো। রুম থেকে বেরিয়ে লম্বা একটা শ্বাস টানে সারা। ভাগ্য ভালো জগে আজ পানি রাখেনি। সারা চারদিকে একবার চোখ বুলিয়ে ছাদের উদ্দেশ্যে হাঁটা ধরে। ছাদে আসতেই দেখা মিলে উল্টো দিকে দাঁড়িয়ে থাকা একটা অবয়বের। রেলিং এর ওপর এক পা ঠেস দিয়ে দাঁড়িয়ে আছে। সারা আলগোছে এগিয়ে এলো।
এসে রাহানের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করে। রাহান ফিরলে সাথে আবছা আলোয় চকচক করতে থাকা সারার দিকে। হ্যাঁ, চকচকি তো করছে। এসে রাহানের নিকট ভীষণ মায়াবী লাগছে। আর রাহান এগিয়ে এলো, সারা ছোট হাতটা নিজের দানবীয় হাতটার মাঝে মুঠোয় পুরে নিয়ে সামনে এগিয়ে গেল। চাঁদটার থালার মতো আকার। রাহান চাঁদটার দিকে তাকিয়ে বলল, আমার জীবনে একটা ব্যক্তিগত স্বাদ আছে। সারার বুকের ভেতর ধপ করে উঠল। কে আছে রাহান ভাইয়ের জীবনে? তবে কি আমি আসার আগে ওনার জীবনে অন্য কেউ এসে পড়েছে? কথাটা ভাবতেই সারার চোখ চিকচিক করে উঠল। বুকে চিনচিনে ব্যথা অনুভব করল। বুকে টিপ টিপ শব্দ হচ্ছে। আচ্ছা, এটা জানতে কি আজ রাহান ভাই তাকে এখানে রেখেছে? কিছু বলবেন? মিনমিন করে জিজ্ঞেস করে সারা। ওর অকারণেই কেন যেন কান্না পাচ্ছে। রাহান সারার দিকে তাকালো। সম্পূর্ণ সারার দিকে ফিরে ওর মুখটা রাহান ওর দুই হাতের আঁচলে নিল। সারা তৎক্ষণাৎ কেঁপে উঠল। চোখে টলমল পানির স্পষ্ট। রাহান সহসা হাসল। এই মেয়ে নিশ্চয়ই অন্য কিছু ভাবছে। রাহান সারার চোখের দিকে তাকিয়ে ভ্রু কুঁচকে শুধালো। সারা ঝটপট রাহানের হাত গালের উপর থেকে সরানোর চেষ্টা করতে করতে থমথমে কণ্ঠে প্রশ্ন করে। রাহান ছেড়ে দিল সারাকে। সারা সামান্য পিছিয়ে গেল। রাহান নিচের পরিহিত প্যান্টের পকেটে দুই হাতে ঢুকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। রাত অনেক হয়েছে, রুমে যাও। আর একটা কথা, আমার মনে শুধু দুইজনই নারী আছে। একজন আমার মা, দ্বিতীয়জন না হয় নাই বললাম, তবে এতটুকু জেনে রেখো, আমার চোখে সেই নারী ছাড়া আর কোনো নারী এই চোখ দিয়ে দেখে না। সারা স্তব্ধ। কি বলবে বুঝতে পারছে না। ঠোঁট জোড়া অনবরত কাঁপছে। আর হ্যাঁ, কারোর রুম থেকে বেশি বেরোবে না। কেন? রাহানের কথা শুনে সারা ভ্রু কুঁচকে প্রশ্ন করে। রাহান চরম বিরক্ত হলো। এই মেয়ের সাইজে ছোট হলে কি হবে? মনে কৌতূহলে ভরা। শুধু প্রশ্ন করবে, পেঁচাবে। বলেছে যখন নিশ্চয়ই কারণ তো আছে। তবে বিরক্তি প্রকাশ না করে বলল, আগে এটা চেয়ারম্যান বাড়ি ছিল, বাট এখন এটা এমপির বাড়ি। তাতে কি হয়েছে? সারা আগের মতো আর নার্ভাস না। কি সুন্দর অবলীলায় প্রশ্ন করিয়ে যাচ্ছে একের পর এক। রাহান হাসলো আবারও। বাচ্চা একটা মেয়ে, কিন্তু কি সুন্দর নিজের অনুভূতি লুকিয়ে রেখেছে। সেটা না হয় কাল সকালেই দেখে নিবে। সারা বুঝতে পারে না আরো কিছু জিজ্ঞেস করবে তার আগেই রাহান গম্ভীর কণ্ঠে হুকুমের স্বরে বলল, আমি যেতে বলেছি। ব্যাস, এটাই যথেষ্ট সারার জন্য। মুখ আধার দেখা মিলে। এই লোকটা এমন কেন? একটু ভালো করে কথা বলে না তার সাথে? সব সময় তো তেরা কথা বলে। সারা অভিমান হলো, নিজে ডেকে আনলো, আবার এখন নিজে কেমন করছে। কথা বলবে না লোকটার সাথে? সারা ছাদের দরজার দিকে পা বাড়াতেই রাহান পেছন থেকে ওর হাত টেনে ধরে। সারা অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে পেছনে তাকাতেই রাহান মিহি কণ্ঠে বলে উঠল, অভিমান করো না মেয়ে, বুকে তীব্র যন্ত্রণা হবে, তবে হয়তো সারা রাত ছটফট করতে করতে কেটে যাবে। সারা অবুঝ চোখে তাকিয়ে রইল রাহানের দিকে। রাহান হাত ছেড়ে দিল। দুই পা এগিয়ে এলো। ঠিক সারার বরাবর দাঁড়ালো। চোখে চোখ রেখে বলল, আমার রোজ ঘুমের ওষুধের প্রয়োজন হয়। যখন বাড়িতে থাকি তখন ভীষণ কষ্ট হয়, তাই ভাবছি পুরো ফার্মেসিটাকে আমার বাসায় নিয়ে যাব। সারা এবার হাসলো। সারা কিছু আন্দাজ করতে পারছে হয়তো, তাই তো নিজেও রাহানের মতো ফিস ফিস করে বলল, আপনি ব্যবস্থা করুন, ফার্মেসি আপনার বাড়ি যেতে আগ্রহী। কথাটা শেষ করে সারা আর এক মুহূর্ত দাঁড়ায় না। চটজলদি পা চালিয়ে নিচে চলে গেল। রাহান সেই দিকে তাকিয়ে নিজের বাম হাত দ্বারা মাথার পেছনে চুল খামচি ধরে মুচকি হেসে বিড়বিড় করে বলল, ভালোবাসার প্রথম প্রণয় হলো তবে। সাদনান সকালে ঘুম থেকে উঠে বউকে পাশে পায় না। চোখ তার ভীষণ জ্বলছে। কটা বাজে তখন? সকাল 8টার বেশি। কতক্ষণ ঘুমালো? এই তো হবে হয়তো ঘন্টা 2। ঘুমিয়েছে তো একদম শেষ রাতে। ভালোবাসার মুহূর্ত শেষ করে শাওয়ার নিয়ে ঘুমোতে ঘুমোতে রাত তো প্রায় শেষ হলো। ঘুমিয়েছিল তো বউকে বুকে নিয়ে, তবে উঠে গেল কখন আর সে টেরও পেল না। সাদনান উঠে ফ্রেশ হতে ওয়াশরুমে চলে গেল। ফ্রেশ হয়ে মিনিট 10 পর বেরিয়ে এলো, কিন্তু বউ তার রুমে আসেনি। সাদনান টাওয়ালটা সোফায় ছুঁড়ে ফেলে আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে একবার দেখে নিল। আর ঠিক তখনই দরজায় কড়া ধরে কেউ। সাদনান বুঝতে পারে বউ তার আসেনি। বউ আসলে দরজায় নক করতো না, তাই গম্ভীর কণ্ঠে অনুমতি দেয় আসার জন্য। একজন বুয়া এসে হাতে ধোয়া ওঠা কফির মগ সেটা সেন্টার টেবিলে রেখে জানলো নিচে অনেক মানুষ এসে তাকে ডাকছে সেখানে। তিনি
কথা শেষ করে আবার চলে গেল। সাদনান কফিটা হাতে নিল, সেটা একবার চুমুক দিয়ে নাক মুখ কুঁচকে নিল। সাদনানের কাছে মনে হলো এটা কফি কম শরবত বেশি, তাই আর খেলো না, রেখে দিল সেখানে। অতঃপর নিজেকে পরিপাটি করে ফোনটা হাতে নিয়ে রুম হতে বেরোতেই দেখা মেলে রাহানের। রাহান সাদনানকে ডাকতেই আসছিল। রাহান সহ সাদনান দুইজন টুকটাক কথা বলতে বলতে নিচে চলে আসে। সাদনান নিচে আসতেই ওর জল শক্ত হয়ে এলো। গেস্টদের নিচে একটা রুম আছে, সেখানে শুধু রাজনীতির বিষয়ে কোনো সমালোচনা হলে সেখানে হয়। আর তার ঠিক পাশের রুমটাই আম্বিয়া মির্জা থাকে। প্রিয়তা সেই রুম হতে বেরিয়ে আসছে, আর একটা ছেলে করিডোরে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল। প্রিয়তাকে দেখে ছেলেটা ফোন কানে এক দৃষ্টিতে তাকিয়ে আছে। ছেলেটা মোটামুটি মির্জা বাড়ির সদস্যদের নিয়ে অবগত, কিন্তু এটা কেউ হতে পারে বুঝতে পারছে না। ছেলেটার ভাবনার মাঝে প্রিয়তা চলে গেল। ও না দেখেছে পেছনে দাঁড়িয়ে থাকা ছেলেকে, আর না দেখেছে করিডোরের ওপাশে থাকা সাদনান রাহানকে। ছেলেটা সাদনানকে দেখতে পেয়ে ফোনটা কেটে এগিয়ে আসে। রাহান বুঝতে পারে সাদনান রেগে গিয়েছে, তাই ছেলেটা ওদের সামনে আসার আগে ফিস ফিস করে বলল, ঝামেলা করিস না, এমনি তো হাওয়া বেশ গরম, আর বিয়ের খবরটা পাঁচখান হলে সমস্যা হবে। সাদনান রাহানের কথা শুনে বাঁকা হাসল। রাহান বুঝতে পারে এই হাসির মানে নিশ্চয়ই ভয়ঙ্কর কিছু তার বন্ধুর মাথায় চলছে। ওদের কথার মাঝে ছেলেটা এগিয়ে এলো, মুচকে হেসে হাতটা এগিয়ে দিয়ে বলল। সাদনান মুচকে হেসে নিজের হাতে গিয়ে হাত মেলায়। সামনে দাঁড়ানো সুদর্শন পুরুষটা আবারও বলে ওঠে, সকাল থেকে বাড়িতে একের পর এক বড় বড় নেতা থেকে শুরু করে দলের সব ছেলেপেলেরা সবাই শুভেচ্ছা জানাতে আসছে। সাদনান সবার সাথে কম বেশি কথা বলে বাকি দায়িত্ব দাদার আর বাবার উপর দিয়ে রাহান আর সিকিউরিটি নিয়ে বেরিয়ে পড়বে মিটিং এর উদ্দেশ্যে। আজকে দিনটা শুধু হাতে আছে, কাল আবার অনেক কাজ। শপথ বাক্য পাঠ করতে যেতে হবে, অনেক কিছু করা বাকি এখনো। এমপি হওয়া তো আর চারটিখানি কথা নয়। জায়গায় না আসলে জায়গার কদর বোঝা যায় না। এটা হচ্ছে ঠিক তেমন, আগে আসার জন্য কষ্ট করতে হয়েছে, জনগণ তাকে ভরসা করে স্থানে বসিয়েছে। এখন সেই বিশ্বাস ভরসার ভালোবাসার দাম রাখার জন্য কষ্ট করতেই হবে। শুনেছি বিপরীত দলের প্রাক্তন এমপি নাকি কাল রাতেই দেশ ছেড়েছে। নাসির উপায় আছে, জনগণ যা খেপে আছে হয়তো আগে থেকে আন্দাজ করতে পেরেছিল ফিরে যাবে, তাই আগে থেকে পথ মেপে রেখেছিল। সাদনান এসব ভাবতে ভাবতে রেডি হয়ে নিল। গায়ে সফেদ পাঞ্জাবি জড়িয়ে আয়নায় দেখে নিল, চুলগুলো সুন্দর করে আছড়ে নিয়ে দামি ঘড়িটা হাতে বাঁধতে বাঁধতে দেখে নিল কটা বাজে। বেলা এখন 9:30 বেশি বাজে। সে নিচ থেকে নাস্তা করে আসার সময় বলে এসছে প্রিয়তা যেন রুমে আসে, কিন্তু এই মেয়ের তো কোনো খবরই নেই। অবশ্য একটু আগে যা জারি ছুরি দিয়েছে না সেটাই গ্রহণযোগ্য। সাদনান বিছানা হতে নিজের ফোনটা হাতে নিয়ে সেটা পাঞ্জাবির পকেটে পুরে নিল। সাদনানের ভাবনা ভুল প্রমাণ করে দিয়ে ঠিক তখনই দরজা ঠেলে কেউ ভেতরে এলো। সাদনান বুঝতে পারে বউ তার রুমে এসেছে। প্রিয়তা সোজা এসে সাদনানের সোফায় ফেলে রাখা ভেজা টাওয়ালটা নিয়ে ব্যালকনিতে দিয়ে এলো। ফিরে রুমে আসার সাথে সাথে সাদনান প্রিয়তাকে নিজের কাছে টেনে নিল, আদরে স্পর্শে ভরিয়ে দিল মাথায়, স্পর্শ মুখে। প্রিয়তা তখন দেখছে সাদনানকে। এই লোকটা আধ ঘন্টা আগেও কতটা রাশভারী কণ্ঠে তাকে শাসালো। একটু তো শুনতে পারতো তার কথা, না শুনেই তো নিচের মতো করে মন্তব্য করে গিয়েছে। সে কি ইচ্ছে করে নিচে গিয়েছে? দাদি তো তাকে রেখেছিল, ধরে নাকি সকাল সকাল পায়ে ব্যথা করছিল। কাজের লোক সবাই কাজে ছিল বলে তাকে দিয়ে পা মালিশ করাতে। সাবধানে থাকবে। সাদনান প্রিয়তার ললাটে অশ্রু ছুঁয়ে বলে উঠল। প্রিয়তা অভিমান হলেও তা প্রকাশ করে না, মিনমিন করে জিজ্ঞেস করল, কখন ফিরবেন? তাড়াতাড়ি আসার চেষ্টা করব, তবে কখন ফিরতে পারবো সময় বলতে পারছি না। সাদনান প্রিয়তার পেট হতে কুর্তি সরিয়ে নিচের হাত দুটো চেপে ধরে শক্ত করে সেখানে। প্রিয়তার সারা শরীর শিরশির করে উঠল। নিজেকে সামলাতে সাদনানের পাঞ্জাবি বুকের কাছের অংশ খামচে ধরে চোখ বন্ধ করে নেয়। সাদনান সহসা হাসলো, সেই হাসি ঠোঁটে রেখেই বলল, সময় থাকলে অবশ্যই সুযোগটা কাজে লাগাতাম, এখন বেঁচে গেলে। সাদনান ছেড়ে দিল প্রিয়তাকে। প্রিয়তাও সরে দাঁড়ায়। সাদনান প্রিয়তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আবার নিচের দিকে তাকিয়ে আলগুছে কুচকানো পাঞ্জাবিটা ঠিকঠাক করে গম্ভীর মুখ করে বেরিয়ে গেল। তিন্নি মির্জা বাড়ি থেকে এসে রান্নাঘরে চলে গেল, আর কবির ফ্রেশ হতে। সব প্রতিষ্ঠান বন্ধ এই নির্বাচনের জন্য, অবশ্য কাল থেকে আবার খোলা। কালাম খান অফিস চলে গিয়েছে মির্জা বাড়ি থেকে।
নিজের কোম্পানি, সেখানে এসব নির্বাচন নিয়ে থাকলে তো আর হবে না। এখন বাড়িতে দুইজন কাছের বউ আছে যারা এখন তিন্নিকে রান্নার কাজে সাহায্য করছে। তিন্নি বাড়িতে এসে পরে রান্নাটা নিজেই করে। অবশ্যই এটা কবিরের আবদার। তার 27 বছর বয়স ধরে কাজের লোকের রান্না খেতে খেতে সে অতিষ্ঠ। যদিও মাঝে মধ্যে দুই বাপ ছেলে মিলে ছুটির দিনে নিজেরা রান্না করতো, তবুও কেমন একটা খালি খালি লাগতো, তৃপ্তি হতো না। তিন্নি তরকারিগুলো রান্না করে ভাত বসিয়ে কাজের লোককে বলে শাওয়ার নিতে চলে গেল। গাটা কেমন মেজমেজ করছে। কাল সকালে এই বাড়ি থেকে শাওয়ার নিয়ে ও বাড়ি গিয়েছে, আর এখন দুপুর হতে চলল। তবুও কাজ একবারে সব কমপ্লিট করেছে, কিন্তু এর মধ্যে কিন্তু কবির 4 বার এসে একটু সময়ের মধ্যে নিচে ঘুরঘুর করে গিয়েছে। তিন্নি দেখেও না দেখার মতো থেকেছে। কবির নিচের লজ্জা সরিয়ে তিন্নিকে ডাকতে পারেনি, কিন্তু তিন্নি খুব করে চাইছিল কবির তাকে ডাকুক, অধিকার নিয়ে বলুক। তিন্নি, এক্ষুনি রুমে আসো। কিন্তু কবির তো এসব কিছুই বলেনি, তাই তিন্নি ইচ্ছে করে রুমে যায়নি। তিন্নি রুমের সামনে এসে দাঁড়িয়ে রয়, বুঝতে পারছে না ভেতরে যাবে কিনা। যদি কবির ধমক দেয়, ইস কেন যে তখন এত সব অধিকার খুঁজতে গেল। ও তো জানে কবির ওর জন্যই নিচে আসছিল। 2 সেকেন্ডের মধ্যে ভেতরে আসো। হঠাৎ কবির রুম থেকে বলে উঠল। তিন্নি চট করে রুমে ঢুকে গেল। কবির সোফায় বসে ফোন স্ক্রল করছে। তিন্নি ভ্রু কুঁচকে নিল। উনি তো ফোনের দিকে তাকিয়ে আছে, তাহলে বুঝলেন কি করে আমি এসেছি? তুমি যেমন করে বুঝতে পারো। তিন্নির ভাবনার মাঝে কবির কথাটা শেষ করে উঠে দাঁড়িয়ে এগিয়ে এলো তিন্নির নিকট। অতঃপর নাক মুখ কুঁচকে বলল, তাড়াতাড়ি শাওয়ার নিতে যাও। তিন্নি নিচেও ঘামের গন্ধ পাচ্ছে, তবে কবির এইভাবে বলাতে একটু লজ্জা পেল। তাই কিছু না বলে তড়িঘড়ি করে ওয়াশরুমে চলে গেল। কবির হাসল। এই মেয়ে তো কিছু না নিয়ে চলে গিয়েছে, সেটা কি খেয়াল করেছো? অবশ্যই ভালো, এই ফাঁকে একটু মজা করা যাবে। কবির আয়েশ করে আবারও আগের স্থানে বসে গেল। নিশ্চিন্তে ফোনে স্ক্রোল করতে লাগলো। তার ঠিক 7-8 মিনিটের মাথায় তিন্নির কণ্ঠ ভেসে এলো, আপনি একটু বাইরে যান। কেন? কবির সোফা ছেড়ে উঠে দাঁড়িয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞেস করে। তিন্নির ভিজা চুল আর গলার কিছুটা অংশ দৃশ্যমান। এতে কবিরের হার্ট টিপ টিপ শব্দ করতে লাগলো। কয়েক সেকেন্ডের জন্য থম মেরে দাঁড়িয়ে থাকে। অতঃপর আলগোছে এগিয়ে গেল ওয়ার্ড্রবের দিকে। সেখান থেকে একটা শাড়ি আর তার সাথে সব প্রয়োজনীয় জিনিস নিয়ে এগিয়ে এলো তিন্নির নিকট। তিন্নি নিজের হাতটা কোণে পর্যন্ত বের করে কাপড় হাতে নিয়ে ভ্রু কুঁচকে নিল। করতে দিন না, শাড়ি কেন? তা দিয়েছি, পরে নাও, নয়তো যেভাবে আছো সেভাবে এসে নিজের পছন্দ মতো ড্রেস নাও। তবে হ্যাঁ, আমি রুম থেকে কোথাও যাচ্ছি না। তিন্নি অসহায় মুখ করে ওয়াশরুমের দরজাটা বন্ধ করে দিল। কবির মুচকি হেসে বিছানায় শোয়া হয়ে ল্যাপটপ নিয়ে বসে গেল। কদিন পর পরীক্ষা, অনেক কাজ। কবির কাজ করছে এক মনে। এদিকে তিন্নি কোন রকম শাড়িটা গায়ে পেঁচিয়ে বেরিয়ে এলো। ওয়াশরুমে কি শাড়ি পরা সম্ভব? মোটেও না। এমনিতেই হঠাৎ হঠাৎ করে তার মধ্যে 12 হাত একটা শাড়ি চিকনা এই শরীরটাই সামলাতে বেশ কসরত করতে হয়। তিন্নি শাড়িটা কোন রকম ধরে মাথায় টাওয়েল পেঁচিয়ে কবিরের সামনে দাঁড়ালো। মিনমিন করে অনুরোধে ছুড়ে বলল, প্লিজ এখন তো যান। কবির শুনলো, তবে আমলে দিয়েছে বলে মনে হলো না। সে ল্যাপটপ কোল হতে নামিয়ে সাইডে রেখে ধীরে ধীরে এগিয়ে এলো তিন্নির কাছে। অতঃপর তিন্নির শরীরে রেখে শাড়ির আঁচলটা ঠিক করে দিল আলগোছে। তিন্নি তৎক্ষণাৎ চোখ বন্ধ করে নিয়ে সারা শরীর যেন তার অবশ হয়ে গেল। যদিও কবিরের হাতের স্পর্শ ওর শরীরে পড়েনি, তবু কেমন একটা লাগছে ওর। কবির ধীর স্থিরে শাড়ির কচিগুলো নিজ হাতের মাঝে নিয়ে সেগুলো তিন্নির হাতে দিয়ে ইশারায় গুজে নিতে বলে। তিন্নি আলতো হাতে কচিগুলো গুজে নিল। কবিরের মধ্যে গিয়ে আবার নিচের স্থানে বসে পড়ে। তিন্নি শাড়িটা ঠিকঠাক করে মাথা থেকে টাওয়ালটা খুলে ব্যালকনিতে চলে এলো। আর ঠিক তখনই রুম থেকে কবির বলল, শোনো, আজ বিকেলে আমরা বেরোবো। কোথায়? তিন্নি রুমে আসতে আসতে জিজ্ঞেস করে। কবির ল্যাপটপের ডিসপ্লের দিকে দৃষ্টি রেখেই বলে ওঠে, গেলেই দেখতে পাবে। শুনলাম মাইশার বিয়ের কথা চলছে। হ্যাঁ, ঠিক শুনেছেন। ওয়াসিফ দেওয়ানের কথায় জাফর মির্জা চওড়া হেসে জানালো। ওয়াসিফ দেওয়ান নিচেও হাসলো। জাফর মির্জার সাথে তাল মিলিয়ে বলল, আমার ছেলেকে তো দেখছেন, কাল রাতে ইতালি থেকে ফিরেছে। আগের চেয়ে দেখতে কিন্তু অনেকটা বদলে গেছে। আমি তো প্রথমে চিনতে পারছিলাম না। আমার একটা আবদার আছে। কি যে বলেন আপনি? একবার শুধু বলে দেখুন, আমি আমার সর্বোচ্চ দিয়ে সেই আবদার পূরণ করার চেষ্টা করব। আমি আপনার ছোট নাতনিকে আমার ছেলের জন্য চাইছি।
জাফর মির্জা কথাটা বুঝতে সেকেন্ডের মতো সময় লাগলো, কিন্তু বুঝতে পেরে মুখের হাসি আরো কয়েক গুণ বাড়ল। সন্ধ্যা 6টার বেশি সময় বাজে। সাদনান আর রাহান বেরিয়ে এলো একটা ভবন থেকে। সেখানে আজ একটা মিটিং ছিল, কয়েকজন বড় বড় নেতা ছিল। সাদনান রাহান দুজনেই গাড়িতে উঠে বসে। রাহান আজ বাড়ি চলে যাবে। আজ 4 দিন ধরে বাড়ি যাওয়া নেই। রাহানের মা আজ ফোন দিয়ে কান্নাকাটি করেছে, বাড়ি যেতে বলছে। এক ছেলে তার ভীষণ আদরের, আর এক মেয়ে তাকেও কাছে পায় না। সেই ইতালি পাড়ি জমিয়েছে, আজ 5 বছর হতে চলে। বলেছে এই বছর চলে আসার কথা, এখন বাকিটা আসলেই বলা যাবে। সাদনান নিজের বাড়ির সামনে নেমে গেল আর ড্রাইভারকে বলবে রাহানকে বার পৌঁছে দিতে। সাদনান গেট দিয়ে বাড়িতে প্রবেশ করতেই দেখা মেলে জাফর মির্জা ফোনে কথা বলছে বাগানে দাঁড়িয়ে। সাদনান ভ্রু কুচকে এগিয়ে গেল দাদার দিকে। হ্যাঁ হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আমি বাড়িতে আজ রাতে এই বিষয়ে কথা বলবো। আচ্ছা আচ্ছা, আপনি চিন্তা করবেন না। আচ্ছা তাহলে রাখি। জাফর মির্জার কথা শেষ, ফোন কেটে পেছনে ফিরতে দেখে সাদনান ভ্রু কুচকে তার দিকে তাকিয়ে আছে। তিনি কিছু বলবে তার আগেই সাদনান বলল, সরি দাদু, কারোর কথা লুকিয়ে শোনা ঠিক না, কিন্তু আমি এদিক দিয়ে যাচ্ছিলাম, তাই না চাইতেও কথাগুলো আমার কানে গেল। ইটস ওকে দাদু ভাই, এমনিতেও আমি তোমার সাথে এই ব্যাপারে আজ কথা বলতাম। ওয়াসিফ ধ্যান ছিল কলে। জাফর মির্জা হেসে সাদনানের কাঁধে হাত রেখে হাঁটতে হাঁটতে বলল। সাদনান বাড়ির সদর দরজায় এসে থামলো, ক্লান্ত ভরা কণ্ঠে জানালো, দাদু আমি ভীষণ ক্লান্ত, ফ্রেশ হয়ে রাতে কথা বলি। তবে তোমার সাক্ষাৎ কেমন ছিল নেতাদের সাথে? যেমনটা তুমি আশা করেছিলে, ওরা ওদের মতো বোঝালো। আমার মতে অফার। বুঝতে পারছি, কিন্তু তুমি তোমার মতো করে এগিয়ে যাও। আর আর গাড়ির জিপি নেওয়ার ব্যাপারটা কি আগের ঘোষণা থাকবে? হ্যাঁ দাদু, এটা তুমি জানিয়ে দিও। সাদনানের কথা জাফর মির্জায় সম্মতি দিলেন, আর সাদনান নিজের রুমের উদ্দেশ্যে চলে গেল। নমিনেশন পাওয়ার পর সাদনান ভোট হওয়ার আগ পর্যন্ত কোনো ড্রাইভারের থেকে টাকা নিতে না করেছে। এতে ড্রাইভাররা ভীষণ খুশি, তার কারণ রোজ ইনকাম হয় কত একজন ড্রাইভারের, তার মধ্যে যদি চাঁদা দিতে হয় তো তাদের থাকে কি। এটা নিয়ে আগের এমপির কাছে অনেকবার দরখাস্ত করেও কোনো লাভ হয়নি, আর সাদনান নমিনেশন পাওয়ার পর সেটা উঠিয়ে দিয়েছে। বলা যেতে পারে ড্রাইভার আর ফুটপাতে দোকানদারের সাথে গরিব মানুষের জন্য আজ সাদনান এখানে। সাদনান রুমে এসে ঘড়ি খুলে ড্রেসিং টেবিলের উপর রাখে। প্রিয়তা রুমে নেই, নিশ্চয়ই রান্নাঘরে না, কারণ রান্নাঘরে থাকলে দেখতে পেত রান্নাঘরে কাজের লোক আর সুফিয়া বেগম ছিল। প্রিয়তা হয়তো দাদির ঘরে, নয়তো সারা মাইশার সাথে। সাদনান গায়ের পাঞ্জাবি খুলে ফোন হাতে মাইশাকে মেসেজ দেয়, অতঃপর টাওয়াল নিয়ে ওয়াশরুমে চলে যায়। প্রিয়তা মাইশার পাশে শুয়েছিল আর ওর পাশে সারা। ওরা গল্প করছিল, এর মধ্যেই হঠাৎ মাইশা প্রিয়তাকে বলল, ভাইয়া এসেছে, তুমি রুমে যাও। প্রিয়তা একটু লজ্জা পেলে, তবে সেটা ধামাচাপা দিয়ে মাইশাকে বলল, তোমাকে কতবার বলেছি আমাকে আগের মতো তুই করে বলবে। আরে বাবা, ঝগড়া পরে করিস, এখন রুমে যা। মাইশা কথাটা বলতে বলতে প্রিয়তাকে শোয়া থেকে উঠিয়ে রুম থেকে বের করে দিল, সাথে সারাও সাহায্য করে। প্রিয়তা রুমে এসে কাউকে দেখতে পায় না, কিন্তু সোফায় সাদনানের পাঞ্জাবি দেখে বুঝতে পারে সাদনান সত্যি এসেছে। প্রিয়তা এগিয়ে সেটা হাতে নিয়ে শ্বাস টেনে নেয়, অতঃপর সেটা ভাঁজ করে রাখে। সাদনান ওয়াশরুম থেকে বেরিয়ে এসে প্রিয়তাকে দেখলো দরজা আর হাত থেকে কফির মগ নিচ্ছে। সাদনান শুধু একটা টাওয়াল পরে আছে আর এক হাত কোমরে রেখে অন্য হাত দিয়ে মাথার চুল ঝাঁকিয়ে পানি ছড়ানোর চেষ্টা করছে। প্রিয়তা এগিয়ে এসে সাদনানের হাতে কফির মগটা দিয়ে ব্যালকনিতে চলে গেল, ফিরে এলো হাতে আরেকটা টাওয়াল নিয়ে। সাদনান ততক্ষণে সোফায় বসে আছে। প্রিয়তা এগিয়ে এসে সাদনানের পেছনে দাঁড়িয়ে চুলগুলো মুছতে লাগলো। সাদনান একবার আর চোখে পেছনে তাকিয়ে আদেশের সুরে বলল, সামনে দিয়ে আসো। প্রিয়তা শুনলেও বাথরুমের মতো সামনে দিয়ে এলো। সাদনান প্রিয়তাকে টেনে নিচের কোলে বসিয়ে দিল, গলায় মুখ গুজে লম্বা শ্বাস টানে। প্রিয়তা কেঁপে উঠল। সাদনান বিরক্ত হলো, ভ্রু কুঁচকে বলল, খাবার শেষ, তাড়াতাড়ি রুমে চলে আসবে, মনে থাকবে। প্রিয়তা মাথা নাড়ে, আবারও চুল মুছতে শুরু করে। সাদনান কফি শেষ করে উঠে গিয়ে একটা ট্রাউজার আর সাদা টি শার্ট নিয়ে পরে দিল। প্রিয়তা ততক্ষণে নিচে চলে গিয়েছে। সাদনানও কাপড় পরে নিচে চলে আসে। লিভিং রুমে সবাই বসে আছে, রাহাত, মফিজুল, মির্জাও আছে, হয়তো তার আসার কথা। সাদনানও কাপড় পরে নিচে চলে আসে।
লিভিং রুমে সবাই বসে আছে। রাহাত, মুফিজুল, মির্জাও আছে, হয়তো তারা আসার পরপরই ওনারা এসছে। সাদনান সহ এসে তাদের পাশে বসে পড়ে। সবাই টুকটাক সাদনানের আজকের ঘটনা জিজ্ঞেস করছে, কেমন কাটলো দিন, সাথে খুব সাবধানের সহিত থাকতে হবে, এটা সেটা বাপ, চাচা, দাদা সবাই উপদেশ দিচ্ছে। যদিও সাদনানের জ্ঞান সম্পর্কে তারা অবগত, তবুও বড় হিসেবে তাদেরও কিছু উপদেশ দিতে হয়। তাদের কথার মাঝে জাফর মির্জা ওয়াসিফ দেওয়ানের বলা কথা জানায় তিনি মাইশাকে ওনার ছেলের জন্য চান। মাইশা, সারা পাশাপাশি দাঁড়িয়ে আছে। আম্বিয়া মির্জার পেছনে কথাটা শোনা মাত্রই মাইশা সারার হাত চেপে ধরে। সারা আশ্বাস দেয়, ইশারায় বোঝায় ভাইয়া আছে তো, কিন্তু সারা হয়তো জানেই না এই পরিস্থিতিটা ঘুরে ফিরে ওর উপরেই আসবে। এর মধ্যেই মুফিজুল মির্জা সাদনানের দিকে তাকিয়ে আমতা আমতা করে বলে উঠল, কিন্তু শফিক ভাই তো আয়ানের জন্য বলেছিল। কোথা দিয়ে ফেলেছ? তেমন না দাদু, উনি অনেক আগে আবদার করেছে তাই আর কি। সাদনান ফোরন কেটে বলে ওঠে। জাফর মির্জা একবার সারার দিকে তাকালো। এর মধ্যে খাবারের জন্য ডাক পড়ে, তাই সবাই চলে যায়। শুধু সাদনান, মুফিজুল মির্জা আর জুল মির্জা বসে আছে। জাফর মির্জা কিছু বলবে সেই আশায়। আমি ওয়াসিফ দিয়ানের সাথে কথা বলবো। সবাই সাই জানালো, অতঃপর তারাও ডাইনিং টেবিলে চলে গেল। জাফর মির্জা ভাবছে সারার জন্য বলবে, যদি রাজি হয় সমান দুইটা ভালো হাতছাড়া করা যাবে না। তবে তার মন বলছে রাজি হবে, কারণ মাইশার থেকে সারার একটু লম্বা, সাথে চেহারা ভালো, তবে মাইশার থেকে গায়ের রংটা সামান্য কালছে। সাদনান ফোনে কারোর সাথে কথা বলছে। প্রিয়তা তখন রুমে এলো। আজ কফি আনেনি, মূলত সাদনান নিজেই না করেছে আনতে। প্রিয়তার রুমে এসে সাদনানের দিকে এক পলক তাকিয়ে ওয়াশরুমে চলে গেল। সাদনান নিজেও তাকালো। প্রিয়তা ওয়াশরুম থেকে বেরিয়ে আসতে সাদনান বলল, চলো। হ্যাঁ যাবো। চলোই না। সাদনান প্রিয়তার গায়ে একটা চাদর জড়িয়ে দিয়ে হাত ধরে রুম থেকে বেরিয়ে এলো। লিভিং রুম তখন একদম ফাঁকা না। লিভিং রুম তখন একদম ফাঁকা। রাত 10টা বাজতে চলে সবাই যার যার রুমে। রান্নাঘরে একজন বয়া ছিল। সাদনান ওনাকে ডেকে বলল ঘুমিয়ে পড়তে, ওরা এক্সট্রা চাবি দিয়ে বাড়িতে প্রবেশ করতে পারবে। অতঃপর ওরা বেরিয়ে পড়ে। সাদনান দারোয়ানের হাতে বাড়ি চাবি দিল। এতে প্রিয়তার মনটা একটু খারাপ হলো। সাদনান বউয়ের মন খারাপের কারণ বুঝতে পারে, কিন্তু পাত্তা দেয় না। এখন সে আর আগের মতো সাধারণ নয়। সে না মানলে এটাই সত্যি, সেখানে নিজের স্ত্রী সিকিউরিটি ছাড়া বাইক নিয়ে বেরোনো মোটেও সুবিধার নয়। আপনার বোঝার ভুল হয়েছে মির্জা সাহেব, আমি প্রথমেই আপনার ছোট নাতিনের কথা বলেছি। জাফর মির্জা চায়ের কাপটা মুখের সামনে ধরেছিল সবেমাত্র, কিন্তু আসিফ দেওয়ানের ফোনের ওপাশে হতে বলা কথাটা শোনা মাত্রই তিনি অবাক হয়ে গেল। চা মুখে নেবার কথা ভুলে গেল। খাবার শেষে রুমে এসে ফোন করেছেন ওয়াসিফ দেওয়ানকে, আর মাইশাকে না সারার কথা বলাতে ওয়াসিফ দেওয়ান উপরোক্ত কথাগুলো বলে ওঠে। সারার কথা? জাফর মির্জা বিষয় নিয়ে প্রশ্ন করে। ওয়াসিফ দেওয়ান খুব স্বাভাবিকভাবে জবাব বলে ওঠে, হ্যাঁ, আপনি বড় নাতনিকে না তো। জাফর মির্জা সহসা কিছু বলতে পারে না, তবে তিনি জানে বড় বোনের বিয়ে না দিয়ে দেওয়ার ছোট বোনকে দেওয়া যাবে না, তাছাড়া বাড়ির সদস্যদের সাথে তো কথা বলতে হবে। তাই তিনি আশ্বাস দিলেন মাইশার একটা ব্যবস্থা হয়ে গেলেই তিনি সারার বিয়ে বিষয়ে কথা বলবেন। জাফর মির্জার সাথে কথা শেষ, তিনি তাদের রুমের পাশে বড় গেস্ট রুমটা থেকে বেরিয়ে নিজের রুমের দিকে পা বাড়াতে দেখবো কাজের মহিলাটা সদর দরজা আটকাচ্ছে। তিনি চায়ের কাপটা দেওয়ার জন্য বউকে ডাকতে মহিলাটা এগিয়ে এসে খালি চায়ের কাপটা হাতে নিয়ে চলে যেতে দিলে তিনি আবার ওটাকে জিজ্ঞেস করলো, এত রাতে দরজা বন্ধ করলে যে কেউ বাইরে গিয়েছে? বউ একটু চমকালো, তবে সত্যিটা বললে জাফর মির্জা কিছুই বলবে না, তাই তিনি মাথা নুয়ে জানালো। কাজের মহিলা কথা শেষ করে চলে গেল। জাফর মির্জা রুমে যাওয়ার জন্য পেছনে ফিরে দেখলো আম্বিয়া মির্জা দরজায় দাঁড়িয়ে আছে। তিনি ভাবলেন হয়তো ওনার দেরি হয়েছে তাই এসেছে। বউয়ের দিকে এগিয়ে গিয়ে বলল, তুমি আসতে গেলে কেন? পা ব্যথা নিয়ে আমি তো যাচ্ছিলাম। আম্বিয়া মির্জা কিছু বললো না, আগে আগে রুমে চলে গেল। পেছন পেছন জাফর মির্জাও যায়। সাদনান ড্রাইভিং করছে। প্রিয়তা পাশে বসে আছে, এক হাত কোলের উপর, আরেক হাত সাদনান তার হাতের উপর ধরে রেখেছে। বউকে সময় দেওয়া হয় না তার অনেক দিন হয়, শুধু রাতে একটু কাছে পায়। এতদিন দিতে পারেনি দৌড়াদৌড়ির কাজের চাপের জন্য, আর কাল হয়তো রাত দিন কোনোটাই দিতে পারবে না। তাই আজ সারা রাত বউকে দিব। রাতের শহর ঘুরবে তারা,
সাদনান বাড়ি থেকে সোজা প্রিয়তাদের স্কুলের পাশে দক্ষিণ দিকের চায়ের দোকানের সামনে থামায়। সাদনান প্রিয়তাকে গাড়িতে বসতে বলে নিচে গাড়ি থেকে বের হয়ে দোকানের কাছে গিয়ে দোকানদারকে 2টা চা দিতে বলে। এখানে আরো 2-3টা কাপল প্লাস ভার্সিটির কিছু ছাত্রছাত্রীও আছে। সাদনান গাড়ি থেকে নামার আগে একটা মাস্ক পরে নিয়েছে, তাই তাকে কেউ চিনতে পারেনি। কিন্তু এই দোকানে সাদনান, আয়ান, রাহাত মাঝে মধ্যে চা খেতে আসে। এটা তাদের সেই স্কুল লাইফ থেকে শুরু করে ভার্সিটি পর্যন্ত চলেছে নিয়ম করে। কিন্তু এখন আর তেমন আশা হয় না, মাঝে মাঝে আশা হয়। তাই সাদনানকে চিনতে দোকানদারের ভুল হয়। বেচারে সাদনানের কথায় তিনি হেসে ফেলে। তিনি হয়তো কিছু বুঝতে পারেন। অতঃপর চা বানিয়ে সাদনানের হাসি দেয়। সাদনান কাপ দুটো টুলের উপর রেখে পকেট হাতড়ে ওয়ালেট বের করে একটা 500 টাকার নোট ওনার হাতে দিয়ে বলল, খুচরা নেই, আরেকদিন এসে চা খেয়ে যাব। সাদনানের কথায় তিনি হাসল। প্রতিবার এমন করে খুচরো নেই বলে বড় নোট ধরিয়ে দেয়। সাদনান বিনিময়ে হাসল। অতঃপর সেখান থেকে চলে আসে। দোকানদারের কোনো ছেলে নেই, শুধু 2টা মেয়ে। একজনকে বিয়ে দিয়েছে আর একজন এখনো পড়ালেখা করে, এবার হয়তো 8ম শ্রেণী বা 9ম শ্রেণীর ছাত্রী হবে। সাদনান জানলা দিয়ে প্রিয়তাকে বলল গাড়ি থেকে নামতে। প্রিয়তা নেমে এলো। সাদনান একটু এগিয়ে গেল সামনে অন্ধকার দিকটায়, কিন্তু সেখানে গিয়ে একজোড়া কাপলের কথোপকথন কানে আসে। প্রিয়তা খুব সহজে কণ্ঠগুলো চিনে ফেলে আর মুখ দিয়ে বেরিয়ে এলো, কবির স্যার। কবির। আর তিনি চায়ের কাপ হাতে পেছনে ফিরে আবছা আলোয় সাদনান আর প্রিয়তাকে দেখে তেমনি বলে উঠল, সাদনান ভাই, প্রিয়তা। ভালো হলো, দেখা হয়ে গেল। প্রিয়তা মুচকে হেসে এগিয়ে গিয়ে বলল, সাদনান কবিরের সাথে কথা বলে আর তিনি প্রিয়তার সাথে ওদের সাথে কথা বলে জানতে পারো কবির তিনি সেই বিকেলে পেয়েছে আর খাবার দাবার ঘোরাঘুরি শেষ। তারা এখান থেকে চা খেয়ে বাড়ি চলে যাবে। কিন্তু এখন আর যাবে না। তিনি আর প্রিয়তা বায়না ধরলো ওরা আইসক্রিম খাবে। সাদনান আবার মাস্কটা পরে নিয়ে প্রিয়তাকে নিয়ে গাড়িতে বসে কবির আর তিনি ওদের গাড়িতে যায়। ওরা সেখান থেকে 10 মিনিট গাড়ি চালানোর পর একটা আইসক্রিম পার্লারের সামনে গাড়ি থামায় আর ওরা সেখানে গিয়ে আইসক্রিম অর্ডার দেয়। কিন্তু সাদনান প্রিয়তাকে বেশি খেতে দেয়নি। এখনো হালকা ঠান্ডা আছে, আবার তার উপর রাত, এত প্রিয়তা অভিমান হয়নি, বরং ভালোই লেগেছে। কতদিন পর সাদনান তাকে এমন ভাবে কেয়ার করলো। ওরা ঘোরাঘুরি শেষ করে যে যার বাসায় চলে যায়। তখন হয়তো রাত 12টা ছুঁই ছুঁই করছে। সাদনান চাবি দিয়ে সদর দরজা খুলে ভেতরে ঢুকে, অতঃপর আবার লক করে প্রিয়তাকে নিয়ে রুমে চলে আসে। কিন্তু এই পুরো ঘটনাটা আম্বিয়া মির্জা তার রুমের দরজায় দাঁড়িয়ে দেখল। আমি আপনার জন্য এখানে পড়ে আছি ওয়াজিদ, আর সেই আপনি আমাকে না বলে দেশে চলে গেলেন। ফোনের স্ক্রিনে মেসেজটা চলচল করছে। হোয়াটসঅ্যাপে সেটা। ওয়াজিদ মেসেজটা পড়ে ফোনটা মুঠো করে ব্যালকনিতে এসে খোলা আকাশের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাসটা নেয়। ঠিক তখনই হাতে থাকা ফোনটা এবার সশব্দে বেঁচে ওঠে। ফোনের স্ক্রিনে তাকাতেই দেখলো কলটা হোয়াটসঅ্যাপ থেকে এসে আর মাঝে গোল একটা পিকচার ভেসে উঠলো। একজন স্কুল পড়া সুরফি কন্যা স্কুল ড্রেস পরে, 2 দিকে 2টি বেনুনি হাতের মুঠোই পড়লো। আগে আগে হাঁটছে, তার ঠিক পেছনে হাঁটছে কলেজ ড্রেস পড়ুয়া ওয়াজিদ মেয়েটার দিকে মুগ্ধ নয়নে তাকিয়ে আছে। ছবিটা কবে? এই তো 7 কি 8 বছর আগের হবে। ওয়াজিদ ফোনটা কেটে দিল, কিন্তু পাশের রমণীটা হার মানলো না, আবারও কল দিল। ওয়াজিদ এবার ফোনটা রিসিভ করতেই উপাস থেকে মিষ্টি একটা কণ্ঠে কান্না ভেজা গলায় বলে উঠল, আর কি করলে আপনি আবার আমায় মেনে নেবেন ওয়াজিদ? ওয়াজিদ হাসলো এই মেয়েটার চোখে তার জন্য ভয়ঙ্কর ভালোবাসা দেখে। কিন্তু তাহলে সে কেন তাকে কষ্ট দিবে? সেও তো ভালোবাসে। কই, সে তো এমন করে না। মায়ের পর এই নারীকে সে অন্য চোখে দেখে, তার মনে এই নারীর জন্য ভালোবাসা অনুভব করে, কিন্তু নিজের দুর্বলতা প্রকাশ করে না। ওয়াজিদ কণ্ঠে শুধালো, আপনার মনে হয়নি আপনি আমাকে অবহেলাটা বেশি করেন? আর আমি অনেকবার বলেছি স্টিভ এর সাথে আমার কোনো সম্পর্ক নেই, জাস্ট আমি মিথ্যা বলছি না ওয়াজিদ। কখনো কখনো চোখের দেখার মাঝেও ভুল হয়। কথাটা শেষ করে রীতি ফোনটা কেটে দিল। কি দরকার বারবার নিজেকে ছোট করার? তার চেয়ে ঢের বেশি ভালো মা বাবার পছন্দ মতো ছেলে পেলে বিয়ে করে নিবে এবার দেশে গেলে। রীতি চোখের পানিগুলো একটু পর হাত দিয়ে মুছে যাচ্ছে, কিন্তু এটাই এক ফোঁটাও লাভ হচ্ছে না। এই অবাধ্য চোখ জোড়া থেকে অঝর ধারায় জল পড়ছে। রীতি মেঝে থেকে উঠে বিছানায় বসে। ওর শরীরে বিন্দু পরিমাণ শক্তি পাচ্ছে না। শরীরের ব্যথা থেকে যে মনের ব্যথায় বেশি ভারী।
রিধি সুইচ টিপে লাইটটা অফ করে দিয়ে শুয়ে পড়ে। আর মনে পড়ে যায় আজ থেকে মাসখানেক আগের একটা ঘটনা। সেই দিন অফিস বন্ধ ছিল রিধির। রিধি একটা জব করে, সেখানে একটা রিধির খুব ভালো ছেলে বন্ধু আছে। ওয়াজিদ ডক্টর হওয়াতে ওদের বেশি একটা দেখা সাক্ষাৎ হতো না, তবে ফোনে সবসময় কথা হতো। সেই দিন রিধির অফিস বন্ধ, ওয়াজিদ তাই রিধির সাথে দেখা করবে বলে। রিধি রাজি হয়, কিন্তু রিধি ওয়াজিদের লোকেশন অনুযায়ী সেখানে যাওয়ার জন্য তৈরি হয়ে যায়। তবে বাদশাহে রাস্তায় রিধির বন্ধু স্টিভ রিধিকে বলে ওর গার্লফ্রেন্ডকে গিফট দিবে, তাই রিধি যেন একটা কিছু পছন্দ করে দেয়। রিধি রাজি হয়ে যায়, বেশি সময় তো আর লাগবে না। কিন্তু ভাগ্যক্রমে ওরা যে রেস্টুরেন্টে দেখা করার কথা বলে, ওরা সেই কথা নেবে না, বলে শপিং মল চায়। আর সেখানে ওয়াজিদ রিধির জন্য অপেক্ষা করছিল। কিন্তু রিধি ওয়াজিদকে দেখে নিয়ে অজিত ঠিকই রিধিকে দেখেছিল, আর অজিত ভেবেছিল রিধি তাকে ঠকাচ্ছে। তাই সে দিন রিধির সাথে প্রচন্ড ঝগড়া করে, তবে রিধিকে কিছু বলতে দেয় আর না রিবির কোনো কথা ওয়াজ শুনছেন। শুনবে কি করে রিধি আরো একবার দেশে থাকাকালীন এমন একটা ঘটনা করেছিল। এবারের ঘটনা মিথ্যা হলেও সেবারের ঘটনা সত্যি ছিল। আর এবারের সত্যি কি অজিত কেউ কোনোদিন জানতে চাইবে? এদিকে অজিত একদৃষ্টিতে তাকিয়ে আছে রিধির ছবির দিকে। এটাই তার একটা রেস্টুরেন্ট, যেখানে রিধি শাড়ি পরে একটা দোলনায় বসে আছে, আর ওয়াজিদ আমি পাশে বসে রিধির দিকে তাকিয়ে আছি। ছবিটা ক্লিক করেছে ওয়াজিদের সেখানকার এক ফ্রেন্ড। ছবিটা 6-7 মাস আগের হবে। তখনও তো সেই সব পুরনো স্মৃতি ভুলে আবার নতুন করে বাঁচতে চেয়েছিলাম। তবে কেন রিধি সে একই কাজ আবার করলো? কেন আগের মতো ওকে থাকলো? দুটি মনে ভিন্ন ভিন্ন প্রশ্ন, কিন্তু প্রশ্নের উত্তরগুলো কি এক? সাদনান আজ শপথ বাক্য পাঠ করতে যাবে। আজ তাকে সরকারের পক্ষ হতে পুরো সিকিউরিটির সাথে সব দায়িত্ব দেওয়া হবে। সাদনান শোয়া থেকে উঠে বসে। সকাল 6টা বাজে। এখন প্রিয়তা নামাজ শেষ আবার ঘুমিয়েছে। সাদনান নিচেও প্রিয়তার সাথে নামাজ পড়েছে, কিন্তু সে আর ঘুমোয়নি, মূলত ঘুম আসছে না। সাদনান এক পলক প্রিয়তার দিকে তাকিয়ে ঘর ছেড়ে বেরিয়ে এলো। বহুদিন হয় নিজের হাতে কফি করে খাওয়া হয় না। বউয়ের হাতে খায়, কিন্তু আজ নিজের হাতে বানিয়ে বউকে খাওয়াবে। সাদনান নিচে এসে দেখলো লিভিং রুমে সোফায় আম্বিয়া মির্জা বসে আছে। ওনার হাতে চা। বাড়ির কেউ এখনো ওঠেনি, শুধু কাজের লোকেরা উঠেছে। সাদনান লিভিং রুম হতে রান্নাঘর সব চোখ বুলিয়ে নিল। রান্নাঘরে কেউ নেই, তাই না? টেবিলে দুজন কাজের লোক কিছু করছে। সাদনান সব পর্যবেক্ষণ করে নিয়ে রান্নাঘরের দিকে পা বাড়ায়। দাদু ভাই, কোথায় যাচ্ছ? কফি লাগবে? তুমি বসো, আমি কাউকে বলছি। আম্বিয়া মির্জা সাদনানকে দেখে বলে ওঠে। সাদনান মুচকে এসে মাথা নেড়ে বলল, না দাদি, কাউকে বলতে হবে না, আমি করে নিচ্ছি। আম্বিয়া মির্জা আর কিছু বলে না। এটা নতুন নয়। সাদনান আগে প্রায়শই নিজের কাজ নিজে করে। পড়ালেখার সুবাদে বাড়ির বাইরে থেকেছে, নিজের রান্না বান্না কাপড় ধোয়ার সে থেকে নিজের কাজ নিজেই করে। তিনি চায়ে চুমুক বসায়। সাদনান মিনিট 5 পর ফিরে এলো, হাতে 2টা কফির মগ। আম্বিয়া মির্জা যা দেখে ভ্রু কুঁচকে নিলেন। তিনি কফি খায় না, তবে নাতিকার জন্য কফি বানিয়েছে। তিনি কিছু বলবে তার আগেই সাদনান কফি নিয়ে উপরে উঠিয়ে নিজের রুমে চলে আসে। প্রিয়তা তখন সবেমাত্র ঘুম থেকে উঠে বসছে। গায়ে সাদা একটা কুর্তি, ওড়না পাশে রাখা, চুলগুলো হালকা ভেজা। প্রিয়তা আড়মোড়া ভেঙে উঠে ঘড়ির দিকে তাকায়। 6:30 বাজে। এখন নিচে যেতে হবে, নয়তো দাদি আবার চিল্লাচিল্লি করে। আল্লাহ মালুম। প্রিয়তা গায়ে ওড়না জড়াতে যাবে, তখন একটা গম্ভীর কণ্ঠে ভেসে এলো, ওড়না পরতে হবে না, শাড়ি পরার কথা ছিল। রাতে পড়েছিলাম, আর এখন তো বাইরে যেতে হবে। আপনি নিজে তো না করেছেন বাইরের শাড়ি পরতে। প্রিয়তা সবটা কথা সম্পূর্ণ করতে পারে না। তার আগে সাদনান কফির মগ রেখে এগিয়ে এসে প্রিয়তাকে নিজের কাছে টেনে নাও। চুলগুলো নিচে ডান হাত দিয়ে বুঝিয়ে দিতে দিতে বলো, কিন্তু তুমি চাইলে এখন পড়তে পারতে। এখন তো নিচে নেমে যেতে হবে, রাতে ফিরতে দেরি হবে। অপেক্ষা করব। সাদনানের কথার বিপরীতে জানে প্রিয়তা। সাদনান মুচকে এসে এগিয়ে যায় সেন্টার টেবিলের দিকে। একটা কফির মগ প্রিয়তার হাতে দিয়ে আরেকটা নিজের হাতে নিয়ে ব্যালকনিতে এসে দাঁড়ায়। সূর্যি মামা লাল আভা ফুটে এসে অনেকক্ষণ আগে। দেখতে অনেকটা দারুণ লাগছে। সাদনান মেঝেতে বসে প্রিয়তাকেও টেনে কোলে বসলো। দুজন চুপচাপ বসে সেদিকে তাকিয়ে রইল। এ মেয়ে, একা একা এখানে বসে কি করো? সারা কৌশিক
রাহানের কণ্ঠ শুনে চমকে উঠল, তবে নিজেকে সামনে বসা থেকে উঠে দাঁড়িয়ে এলোমেলো দৃষ্টি ঘোরালো চারদিকে। বেশ, গোটা গাড়ি দাঁড়িয়ে আছে গেটের বাইরে, সাথে অনেকগুলো বাড়ি। সারার চঞ্চল মস্তিষ্ক খুব দ্রুত বুঝে গেল এগুলো তার ভাইয়ের সাথে যাবে আজ। সারা ওর মাদারা চট করে নিচের মাথা সহ সম্পূর্ণ শরীর ঢেকে নিল। সারার এখানে আসার কোনো যুক্তি তো নেই, এমনি হাঁটতে হাঁটতে বাগানে এসে কখন যে বসে পড়েছি সেদিকে খেয়াল নেই। না, কারণ আছে, এই রাহান ভাইকে নিয়ে ভাবতে ভাবতেই তো এমন অবস্থা হলো। সেই দিন রাতের পর আজ দেখা হলো তাদের। রাহান একটা কালো শার্ট পরে আছে, সাথে কালো প্যান্ট, মুখে ছোট ছোট দাড়ি, চুলগুলো অর্ধেক কপালে পড়ে আছে, দেখতে দারুণ লাগছে। সারার ইচ্ছে করলো চুলগুলো টেনে নিজের হাত দেয় না গুছিয়ে দিতে, কিন্তু সারার ইচ্ছে মনে রয়ে গেল। আর রাহামের ভাবনার মাঝে ধমকের সুরে বলল, এই মেয়ে এক্ষুনি ভিতরে যাবে। যাচ্ছি তো, এভাবে বলার কি আছে? সারা শেষের কথাটা বিড়বিড় করে বলল, যা রাহানের কানে যায় না। রাহান মুচকে হাসে, হয়তো প্রিয়সীর কথা না শুনলেও মুখ দেখে বুঝতে পেরেছে মনে কি চলছে। মাইশার আজ শেষ পরীক্ষা। তিন্নি আরো দুজন পরীক্ষার হল থেকে বেরিয়ে দুই দিকে চলে গেল। তিন্নি কবিরের কারের দিকে এখনো আসছে না, বাইকের দিকে এগিয়ে এলো। আয়ান বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে ফোনে স্ক্রল করছিল। মাইশাকে দেখে ফোন পকেটে নিয়ে নিজে বাইকে বসতে বসতে তাগাল দিয়ে বলল। মাইশার একটু অভিমান হলো, তার কারণ আজ পরীক্ষা শেষ করে ভেবেছে আয়ান তাকে নিয়ে আজ ঘোরাঘুরি করবে। এখন তো সবাই জানে এই সব টেনশন করবে না, ওরা একসাথে থাকলে কেউ কিছু বলবেও না, তবে মুখে কিছু বলে না। চুপচাপ উঠে বসে বাইকে আয়াত বাইক স্টার্ট দেয়। ওয়াসিফ দেওয়ান বসে আছে মির্জা বাড়ির লিভিং রুমের সোফায়, সামনে হরেক রকমের নাস্তা। পাশেই বসে আছে জাফর মির্জা, তার উল্টো দিকের সোফায় আরজু মির্জা, মুফিজুম মির্জা রাহাত দাদির পাশে। সারার প্রিয়তার রেজাল্ট দিয়েছে আজ, দুজনেই ভালো রেজাল্ট করেছে। ওয়াসিফ দেওয়ানের এখানে আসার মূল উদ্দেশ্য হলো আজ এঙ্গেজমেন্টের তারিখ ঠিক করে যাবে। প্রিয়তা সাদনানকে ফোনে এসে বলা মাত্রই সাদনান রাহানকে নিয়ে বাড়ির পথে গাড়ি ঘোরাতে বলে ড্রাইভারকে। ওরা চাচ্ছিল রিধিকে রিসিভ করতে। রিধি আজ বাংলাদেশ আসছে, ওর বাবাকে ফোন দিয়ে রিধিকে রিসিভ করতে বলে দেয়। রায়হান আর সাদমান বাড়িতে প্রবেশ করতে ওয়াসিফ দেওয়ান লম্বা চৌড়া হেসে আদনানকে জড়িয়ে ধরে। রাহানের মাথায় কিছুই ঢুকছে না, বাড়ির মহিলারাও আছে এখানে। মির্জার সারার প্রিয়তা রুমে।